ভিডিওটিতে ক্লিক করার জন্য সিকিউর স্টাডি কনসেপ্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানানো হচ্ছে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত। আপনারা ভিডিওটা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন, আমরা বিভিন্ন বছরের এবং বিভিন্ন পরীক্ষায় আসা সেই সমস্ত প্রশ্ন যেগুলো PYQs হিসেবে আমরা আলোচনা করব। যেমন হতে পারে আরআরবি, এনটিপিসি, ঠিক আছে, আরআরবি এনটিপিসি রয়েছে, ঠিক এইরকমই আমরা অনেক প্রশ্ন পাবো যেগুলো WBCS পরীক্ষাতে এসেছে। তারপর যেমন এখানে রয়েছে NDS অর্থাৎ ন্যাশনাল ডিফেন্স সার্ভিস পরীক্ষাতে এসেছে, এবং আমরা আরও যদি দেখি CDS অর্থাৎ কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস, অর্থাৎ বিভিন্ন বছরের সালের প্রশ্ন নিয়ে কিন্তু আমরা এই ভিডিওটা আলোচনা করব। এবং আজকের বিষয় হচ্ছে আমাদের পলিটি, খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং টপিক এই টপিকটা। প্রথম প্রশ্ন দেখব আমরা, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন। কোশ্চেন নম্বর 13, মানে আমরা 12 থেকে শুরু করেছি। ভারতের সংবিধান গঠনের পূর্বে 1946 সালে কে উদ্দেশ্য ও সমাধান, এটা মাথায় রাখতে হবে, উদ্দেশ্য ও সমাধান অর্থাৎ অবজেক্টিভ রেজলিউশনের প্রস্তাব কে দিয়েছিলেন? অবজেক্টিভ রেজলিউশনের প্রস্তাব দিয়েছিলেন ডক্টর জওহরলাল নেহেরু, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এটা অবশ্যই মনে রাখবেন, অবজেক্টিভ রেজলিউশন ডক্টর জওহরলাল নেহেরু। খুব ইন্টারেস্টিং কোশ্চেন। পরের প্রশ্ন আমরা দেখব, এই কোশ্চেনটা আরআরবি এনটিপিসি শিফট 1 এসেছে 2021 সালে। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল, অপশান ডি লর্ড মাউন্ট ব্যাটেন। কোশ্চেন নম্বর 15, ভারতের সংবিধান কার্যকরী হওয়ার সময় মূলত কতগুলি অনুচ্ছেদ বর্তমান ছিল? অর্থাৎ যে সময় সংবিধানটি প্রথম কার্যকরী হয়েছিল প্রথমবার, সেই সময় মোট কতগুলি আর্টিকেল ছিল সেটা বলা হয়েছে। সঠিক উত্তর হবে 395। সঠিক উত্তর 395, অর্থাৎ অপশান ডি। পরের প্রশ্ন আমরা দেখব, পরের এই কোশ্চেনটা এসেছে CDS 2020 সালে এসেছে। ভারতে একটি যুক্তরাষ্ট্র আদালত গঠনের জন্য নিচের কোন আইনের বা কমিশনের ভূমিকা পালন করেছিল? ভারতের একটি যুক্তরাষ্ট্র আদালত গঠনের জন্য নিচের কোন আইন ভূমিকা পালন করেছিল? ভারত শাসন আইন, ভারত শাসন আইন 1919, 1935, ভারতীয় কাউন্সিল অ্যাক্ট 1919 এবং দিল্লি কমিশন 1923। সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ ভারত শাসন কমিশন, ভারত শাসন আইন 1935 সাল। ভারত শাসন আইন 1935 সালে ভারত একটি যুক্তরাষ্ট্র আদালত গঠনের ভূমিকা পালন করেছিল, ঠিক আছে। কোশ্চেন নম্বর 17, এই কোশ্চেনটা NDA ন্যাশনাল সার্ভিস, ন্যাশনাল ডিফেন্স একাডেমি সার্ভিস এসেছিল। 1928 সালে কংগ্রেসের নেতাদের নিয়ে গঠিত একটি কমিটি ভারতের জন্য একটি সংবিধানের খসড়া তৈরি করেছিল। সেই কমিটির প্রধান কে ছিল? অর্থাৎ খসড়া কমিটির প্রধান কে ছিলেন? খসড়া কমিটির প্রধান ছিলেন, সঠিক উত্তর হবে মতিলাল নেহেরু, অর্থাৎ অপশান সি। এটা আমরা জানি, খসড়া কমিটির যিনি প্রধান ছিলেন, যিনি সভাপতি ছিলেন, তিনি হচ্ছেন মতিলাল নেহেরু। পরের কোশ্চেনটা দেখব, পরের কোশ্চেন CDS থেকে 2020 সালে এসেছিল। ভারতের মধ্যে যুক্তরাষ্ট্রীয় বিচারালয় সৃষ্টি নিম্নের কোন আইন বা কমিশন দ্বারা গঠিত হয়েছিল? এটা সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ ভারত শাসন আইন 1935 সাল। কোশ্চেন নম্বর 19, ভারত কোন দেশের সাথে পঞ্চশীল চুক্তি স্বাক্ষর করেছিল? ভারত কোন দেশের সাথে পঞ্চশীল চুক্তি স্বাক্ষর করেছিল? সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ চীন। ভারত চীন দেশের সাথে, জওহরলাল নেহেরু ছিল ওই সময় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এবং চীনের ছিল চৌ এন লাই। এদের মধ্যে 1955 সালে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত এসেছিল। এটা SSC CHSL 2020 সালে আসা কোশ্চেন। পরের প্রশ্ন আমরা দেখব, কোশ্চেন নাম্বার 20, ইউনাইটেড সোভেরিয়ান বেঙ্গল এর অ্যাডভোকেটদের মধ্যে একজন ছিলেন। এই যে 4টে অপশান, এদের মধ্যে কে ছিল? এটা WBCS প্রিলিমসের প্রশ্ন 2019 এবং 2013 সালে এসেছিল। ইউনাইটেড সোভেরিয়ান বেঙ্গল এর একজন, এদের মধ্যে যিনি একজন সদস্য ছিলেন, তিনি হচ্ছেন আমাদের খুবই জনপ্রিয় একজন ব্যক্তি, HS সুরাবর্দী, ঠিক আছে, অর্থাৎ HS সুরাবর্দী খান, যিনি আমাদের ইউনাইটেড সোভেরিয়ান বেঙ্গলের অ্যাডভোকেট ছিলেন। পরের প্রশ্ন দেখব আমরা, ভারতের স্বাধীনতা আইন 1947। ভারতের স্বাধীনতা আইন 1947 এটা কার্যকর হয়েছিল কত সালে? 3রা জুন 1947 নাকি 18ই জুলাই 1946? ঠিক আছে, কোনটা হবে সঠিক উত্তর? এবং আরও অপশান হচ্ছে অপশান সি 19 জুলাই 1947 এবং ডি হচ্ছে নান অফ দিস, NOT, ঠিক আছে, অর্থাৎ নান অফ দিস।
সঠিক উত্তর হবে অপশান এ, 3রা জুন 1947 সালে ভারতের স্বাধীনতা আইন 1947 সালে কার্যকরী হয়েছিল। ঠিক আছে, কোশ্চেনে 1947 বলে দিয়েছে, তাই 46 অপশানে যাবেই না, তাহলে এটাও যাবে না, নন অফ দিসটা। পড়ে থাকছি 3রা জুন এবং 19শে জুলাই। সঠিক উত্তর হচ্ছে 3রা জুন, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্নগুলো আমরা দেখব একে একে। যারা আমাদের চ্যানেল নতুন রয়েছেন আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। পরের কোশ্চেন নম্বর 22, জিআরসি এসএসসি স্টেনোগ্রাফার এসেছিল কোন দেশের সংবিধান থেকে কনকারেন্ট লিস্ট এর ধারণাটি ভারতীয় সংবিধানে গৃহীত হয়েছে? কোন দেশের সংবিধান থেকে ভারতীয় যে যুক্তরাষ্ট্র তালিকা রয়েছে সেটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এই ধারণাটি নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে। ভারতীয় যুক্তরাষ্ট্রের গঠন কাঠামো থেকেই যে যৌথ তালিকার বিষয়টি সেটা ভারতীয় সংবিধানে নেওয়া হয়েছে। ঠিক আছে, সঠিক উত্তর অপশান বি। পরের প্রশ্ন দেখব আমরা। পরের প্রশ্ন রয়েছে কোন দেশের সংবিধান সর্বাপেক্ষা বৃহৎ? কোন দেশের সংবিধান সর্বাপেক্ষা বৃহৎ, সর্বার চাইতে বৃহৎ? ঠিক আছে, আমেরিকা, ভারত, কানাডা, নিউজিল্যান্ড। সঠিক উত্তর হবে অপশান সি, কানাডা। কানাডা দেশের সংবিধানটা আমাদের পৃথিবীতে যত দেশ রয়েছে তাদের মধ্যে কানাডার সংবিধানটা সবচাইতে বৃহত্তম সংবিধান। পরের প্রশ্ন দেখব আমরা, কোশ্চেনটা ছোট করে নিচ্ছি। 1958 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট সম্বন্ধে কোনটি ঠিক? গভর্নমেন্ট অ্যাক্ট সম্বন্ধে কোনটা ঠিক? ঠিক আছে, ছোট করে নিলাম। এই সময় থেকে ভারতের শাসন ক্ষমতা ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ব্রিটিশ রাজ পরিবার ন্যস্ত হয়। 1958 সাল, এটা একদমই ঠিক রয়েছে। সরাসরি ব্রিটিশদের দ্বারা শাসনের জন্য ব্রিটিশ পার্লামেন্টে ভারতের জন্য প্রথমে শাসনবিধি পেশ হয়। অপশান 3, এই অ্যাক্টটি সম্পূর্ণভাবে রাজতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হতো এবং এতে দেশীয় প্রতিনিধিদের যোগদান সম্ভব ছিল না। অপশান যেটা হবে এখানে দেখুন, ভালো করে লক্ষ্য করবেন কোশ্চেনটা। এখানে যে কোশ্চেনটা রয়েছে যে কোনো দুটো উত্তর ঠিক হবে। হ্যাঁ, এখানে এইটা ঠিক বলেছি ইতিমধ্যে আমি, এবং সরাসরি ব্রিটিশদের দ্বারা শাসনের জন্য ব্রিটিশ পার্লামেন্টে ভারতের জন্য এই প্রথম শাসনবিধি পেশ হয়। অর্থাৎ এই 1 এবং 2 ঠিক। 1 এবং 2 কোথাও কোন অপশানে রয়েছে? অপশান এতে রয়েছে 1 এবং 2, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কি রয়েছে? পরের প্রশ্ন রয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861 সাথে নিচের কোনটি সম্পর্কিত নয়? এই আইনটি গভর্নর জেনারেলস কাউন্সিলের অবসরকারী সদস্য দ্বারা একগুচ্ছ প্রচলিত অংশে প্রবর্তন করে। তারপরে সদস্যদের মনোনীত করা হতো এবং তাদের কার্যাবলীতে গভর্নর জেনারেল দ্বারা দাখিলকৃত আইনি প্রস্তাবগুলি বিবেচনাধীন থাকতো। অপশান 3, গভর্নর জেনারেলের কার্যকরী আইনের ক্ষমতা নেই। এটা একদম ভুল কথা, গভর্নর জেনারেলের কার্যকরী আইন ক্ষমতা অবশ্যই রয়েছে। সুতরাং অপশান এ এবং অপশান 1 এবং অপশান 2 যেখানে রয়েছে, অর্থাৎ অপশান এতে রয়েছে। সঠিক উত্তর হচ্ছে অপশান এ, অর্থাৎ অপশান এ এবং বিকল্পগুলো যেগুলো দেওয়া রয়েছে কোশ্চেনের সাপেক্ষে এবং তার যে অপশান দেওয়া হয়েছে সেই সাপেক্ষে 1 এবং 2 সঠিক উত্তর। একই প্রশ্ন রয়েছে, এটা রিপিট কোশ্চেন এসেছে। পরের প্রশ্ন দেখব। 1935 সালে ভারত শাসন আইন অনুসারে প্রতিষ্ঠিত যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার অবশিষ্ট ক্ষমতা প্রদান করা হয়েছে। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বা যুক্তরাষ্ট্রীয় ক্ষমতার, ঠিক আছে, ব্যবস্থার অবশিষ্ট ক্ষমতা প্রদান করা হয়েছে যুক্তরাষ্ট্রীয় আইনসভা, প্রাদেশিক আইনসভা, গভর্নর জেনারেল নাকি প্রাদেশিক গভর্নর? সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ গভর্নর জেনারেল। ঠিক আছে, গভর্নর জেনারেল হচ্ছে আমাদের সঠিক উত্তর। 1935 সালে ভারত শাসন আইন অনুসারে প্রতিষ্ঠিত যুক্তরাষ্ট্রের ব্যবস্থা অবশিষ্ট ক্ষমতা প্রদান করা হয়েছে গভর্নর জেনারেলের হাতে। এটা আইএস এর প্রশ্ন, 2018 সালের কোশ্চেন। আমরা এখানে যে সমস্ত প্রশ্নগুলো আলোচনা করছি সবগুলোই কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। চার্টার অ্যাক্ট 1687 অনুসারে মাদ্রাজে মেয়র কোর্ট স্থাপিত হয়েছিল। মেয়র হতে হতো প্রতি বছর আন্ডারসন ও বার্গিস দ্বারা নির্বাচিত, কোম্পানির দ্বারা মনোনীত, পরে বছরের জন্য সবচেয়ে প্রধান অ্যান্ডারসন, বিদায়ী মেয়রের সুপারিশের ভিত্তিতে কোম্পানি দ্বারা মনোনীত। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশান এ। ঠিক আছে,
অর্থাৎ প্রতি বছর অ্যান্ডারসন এবং বার্গেসিস দ্বারা মনোনীত মাদ্রাজ যে মেয়র কোর্ট স্থাপিত হয়েছিল, সেই মেয়র কোর্টে প্রতি বছর মেয়র হতো প্রতি বছর অ্যান্ডারসন এবং বার্গেসিস দ্বারা মনোনীত নির্বাচিত সদস্যদের নিয়ে। ঠিক আছে, পরের প্রশ্ন, এই কোশ্চেনটা ডাব্লিউবিসিএস মেন 2018 সালে এসেছে এবং এই কোশ্চেনও 2018 সালে ডাব্লিউবিসিএস মেন্সের প্রশ্ন। 1935 সালে ভারত শাসন আইনে অবশিষ্ট ক্ষমতা দেওয়া হয়েছে। 1935 সালের ভারত শাসন আইনে অবশিষ্ট ক্ষমতা দেওয়া হয়েছে কার হাতে? ঠিক আছে, সঠিক উত্তর কী হবে? ব্রিটিশ পার্লামেন্ট, রাজ্য আইনসভা, যুক্তরাষ্ট্রীয় আইনসভা নাকি গভর্নর জেনারেল? সঠিক উত্তর হবে গভর্নর জেনারেল। ঠিক আছে, অর্থাৎ 1935 সালে ভারত শাসন আইনে অবশিষ্ট ক্ষমতা দেওয়া হয়েছিল গভর্নর জেনারেলের হাতে। পরের প্রশ্ন, 1935 সালে আইন অনুযায়ী যুক্তরাষ্ট্রীয় আদালতের কী ছিল? কেবল মূল এলাকা, কেবল আপিল এলাকা, কেবল পরামর্শদান এলাকা নাকি উপরের সবগুলি? সঠিক উত্তর হবে অপশান ডি, অর্থাৎ উপরের সবগুলো। অর্থাৎ মূল এলাকা ছিল, আপিল এলাকা ছিল এবং পরামর্শদান এলাকা ছিল, এগুলো সবকটাই ছিল। ঠিক আছে, পরের কোশ্চেন নাম্বার 31, ডাব্লিউবিসিএস মেন্স 2018 সালে এসেছে। ব্রিটিশদের দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল। ব্রিটিশদের দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1600, 1605, 1626 নাকি 1657? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 1600 সালে। ঠিক আছে, 1600 সালে প্রথম ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল, সেটা ব্রিটিশদের দ্বারা। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 32, ভারতের সংবিধান কবে গ্রহণ করা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা গ্রহণ করা হয় এবং আরেকটা হচ্ছে কার্যকরী হয়। গ্রহণ করা কবে হয়েছিল? গ্রহণ করা হয়েছিল 26শে নভেম্বর 1949 সালে। এটা ভুল, এখানে 16 নভেম্বর আছে, এটা ভুল আছে, এখানে 26শে নভেম্বর। 26শে নভেম্বর 1949 সালে। ঠিক আছে, এবং এটা হচ্ছে গ্রহণ করা হয়েছে এবং কার্যকরী হয়েছে 26শে জানুয়ারি 1950 সালে। অর্থাৎ এখানে কোশ্চেন অনুসারে সঠিক উত্তর হচ্ছে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের কোশ্চেন 33 নম্বর, ভারত থেকে ইংল্যান্ডের প্রিভি কাউন্সিলে প্রথম আবেদনের সুযোগ পায় চার্টার আইন অনুসারে? কোন চার্টার আইন অনুসারে প্রিভি কাউন্সিলে প্রথম আবেদনের সুযোগ দেওয়া হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে অপশান সি, অর্থাৎ 1726 সালের আইন অনুসারে ইংল্যান্ডের প্রিভি কাউন্সিলে আবেদনের সুযোগ পেয়েছিল ভারতীয়রা। পরে কোশ্চেন নম্বর 34, এইটাও কোশ্চেন 2018 সালে ডাব্লিউবিসিএস মেন্সের কোশ্চেন। নিচের কোনটি 1935 সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য নয়? দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, দ্বৈত শাসন ব্যবস্থা, প্রাদেশিক শাসন ব্যবস্থা, সারা ভারত ফেডারেশন? সঠিক উত্তর হবে অপশান বি, কেন্দ্র ও প্রদেশগুলিতে দ্বৈত শাসন ব্যবস্থা। এটা 1935 সালে ভারত শাসন আইনের কোনো বৈশিষ্ট্য নয়। ঠিক আছে, বাকিগুলো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, প্রাদেশিক স্বায়ত্তশাসন, সারা ভারত ফেডারেশন, এগুলো কিন্তু 1935 সালের আইনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল। কোশ্চেন নম্বর 35, ব্রিটিশরা ভারত বিভাগের দাবি স্বীকার করেছিল ক্রিপস কমিশনের মাধ্যমে, মাউন্টব্যাটেন পরিকল্পনার মাধ্যমে, সিমলা চুক্তির মাধ্যমে, ক্যাবিনেট মিশনের মাধ্যমে? এইটাও 2018 সালের মেন্সের কোশ্চেন ডাব্লিউবিসিএসের। ঠিক আছে, সঠিক উত্তর হবে অপশান বি, মাউন্টব্যাটেন পরিকল্পনার মাধ্যমে ব্রিটিশরা, ঠিক আছে, মাউন্টব্যাটেন পরিকল্পনার মাধ্যমে ব্রিটিশরা ভারত বিভাগের দাবি, অর্থাৎ মোহাম্মদ জিন্নাহ যখন ভারত বিভাগ নিয়ে আন্দোলন গড়ে তুলেছিল এবং ব্রিটিশদের স্বার্থ রক্ষার জন্য ব্রিটিশরা সে মোহাম্মদ জিন্নাহর পরিকল্পনাকে বাস্তবায়িত করেছিল এবং ভারত ভাগ করার যে নীতিটা সেটা গ্রহণ করেছিল। পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি দ্বারা ভারত সরকারের চরিত্র এককেন্দ্রিক থেকে যুক্তরাষ্ট্রীয় হয়? মানে কোন আইন দ্বারা ভারত যে এককেন্দ্রিক ছিল, অর্থাৎ সেন্ট্রালাইজ ছিল, সেখান থেকে সেন্ট্রালাইজ এবং স্টেট ওয়াইজ যে ক্ষমতা বন্টন হয়, সেটা কোন আইনের মাধ্যমে? সঠিক উত্তর হচ্ছে অপশান বি, অর্থাৎ ভারত শাসন আইন 1935 সালের মাধ্যমে। ঠিক আছে, সঠিক উত্তর অপশান বি। পরের কোশ্চেন আমরা দেখে নেব, এটা এসএসসি এমটিএস এর কোশ্চেন। ভারতীয় সংবিধানের যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা কোথা থেকে নেওয়া হয়েছে? ভারতীয় সংবিধানের যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা কোথায় থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর হচ্ছে কানাডা, এবং কানাডার সংবিধান পৃথিবীর মধ্যে বৃহত্তম সংবিধান। কোশ্চেন নম্বর 38, নিচের কোনটিকে ভারতীয় সংবিধান রচনার সবচেয়ে প্রভাব বিস্তারকারী বলে মনে হয়েছে?
আমেরিকান সংবিধান, ব্রিটিশ সংবিধান, সোভিয়েত সংবিধান নাকি ভারত শাসন আইন? বলেছে ভারতের সংবিধান রচনার সবচেয়ে প্রভাব বিস্তারকারী বলে মনে করা হয়েছে। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, ভারত শাসন আইনকে। ঠিক আছে, ভারত শাসন আইনের উপর নির্ভর করেই কিন্তু ভারতের যে সংবিধান সেটা প্রথম রচনা হয়েছিল এবং ভারত শাসন আইন থেকে কিন্তু অনেকগুলো বিষয় তারা নিয়েছিল। নিম্নলিখিত উল্লেখিতদের মধ্যে কে ভারতের সিভিল সার্ভিস শুরু করেছিলেন? ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস, লর্ড উইলিয়াম বেন্টিং, এই কোনোটাই ঠিক নয়। সঠিক উত্তর কী হবে? সিভিল সার্ভিস চালু করেছিল লর্ড কর্নওয়ালিস। সিভিল সার্ভিস চালু করেছিল লর্ড কর্নওয়ালিস। ঠিক আছে, এবং কর্নওয়ালিস কোডও কিন্তু প্রথম চালু করেছিল। কোশ্চেন নম্বর 40, কোন ভারত সরকার আইন অনুমতি দিয়েছিল প্রথম সংসদে কিছু প্রতিনিধি নির্বাচনের জন্য? কোন আইন অনুসারে ব্রিটিশ সরকার অনুমতি দিয়েছিল যে সংসদে কিছু প্রতিনিধি নির্বাচন করতে হবে? সঠিক উত্তর হচ্ছে অপশান বি, ভারত শাসন আইন 1909 সালে। 1909 আইন অনুসারে কিন্তু প্রথম সংসদে কিছু প্রতিনিধি নির্বাচিত হয়েছিল। WBCS 2017 সালের কোশ্চেন, নিম্নলিখিত সংবিধানের মধ্যে কোন সংবিধান থেকে ভারতের সংবিধানে কিছুই নেওয়া হয়নি? মানে আমরা দেখেছি আমাদের ভারতের সংবিধান বিভিন্ন দেশের সংবিধান থেকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিয়ে তৈরি হয়েছে। তো এখানে কোন দেশটা আছে যেখান থেকে নেওয়া হয়নি কিছু? কানাডা থেকে তো নেওয়া হয়েছে, আমেরিকা থেকেও নেওয়া হয়েছে। ঠিক আছে, কানাডা থেকে নেওয়া হয়েছে, আমেরিকা থেকে নেওয়া হয়েছে এবং জার্মানি থেকেও নেওয়া হয়েছে। নেওয়া হয়নি চীন থেকে। চীন থেকে কোনো বিষয় কিন্তু ভারতের সংবিধানে গৃহীত হয়নি। কোশ্চেন নম্বর 42, নিচের কোন আইনের মাধ্যমে ভারতের শাসন ব্যবস্থা এক কেন্দ্রের থেকে যুক্তরাষ্ট্রে করা হয়েছে? এইটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম। সঠিক উত্তর হচ্ছে অপশান সি, ভারত শাসন আইন 1935। ঠিক আছে, ভারত শাসন আইন 1935 ক্ষমতা এক কেন্দ্রের থেকে দ্বিকেন্দ্রিকে নিয়ে যাওয়া হয়েছে। নিম্নলিখিতগুলিদের মধ্যে ভারত সরকারের চরিত্রকে এককেন্দ্রিক থেকে যুক্তরাষ্ট্র করেছিল? একই কোশ্চেন 2017 সালে WBCS মেন্সের কোশ্চেন। ঠিক আছে, 43 বি, ভারত শাসন আইন 1935 সাল। এই কোশ্চেন আমরা আরও একবার দেখেছি, এটা 1935 সালে সঠিক উত্তর। ঠিক আছে, অর্থাৎ অপশান বি। কোশ্চেন নম্বর 34, নিম্নে কোনটি ভারতের সংবিধান তৈরিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল? সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ভারত শাসন আইন 1935 সালের। SSC স্টেনোগ্রাফারের কোশ্চেন 2017 সালে। মোস্ট ইম্পর্ট্যান্ট এই সমস্ত প্রশ্নগুলো। ঠিক আছে, এই এতগুলো প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরলাম। এই সমস্ত প্রশ্নগুলো, প্রতিটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এই সমস্ত প্রশ্নগুলো আপনারা সরাসরি পেতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, পিন কমেন্ট বক্সে দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেলটা, লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে যুক্ত হবেন। এছাড়াও আমার অফিসিয়াল আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন। সেখানেও কিন্তু আমরা এই পিডিএফটা দিয়ে রাখবো এবং উত্তর সহ দিয়ে রাখবো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা পরে কোশ্চেনগুলো দেখে নিই। পরে কোশ্চেন নম্বর 45, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটির লিখিত সংবিধান নেই? ঠিক আছে, কোন দেশের সংবিধান লিখিত নয়? সঠিক উত্তর হচ্ছে অপশান এ, ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডমে কোনো লিখিত সংবিধান নেই। লিখিত সংবিধান অলিখিত সংবিধানের মধ্যে পার্থক্য কী আপনারা এবং তোমরা সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। কোশ্চেন নম্বর 46, ভারতের সর্বোচ্চ আইনের উৎস হিসেবে কোনটি বিবেচিত হয়? ভারতের সর্বোচ্চ আইনের উৎস হিসেবে যেটি সবচেয়ে বিবেচিত হয় সেটি হচ্ছে ভারতের সংবিধান। ঠিক আছে, ভারতের সংবিধান আইনের সর্বোচ্চ উৎস হিসেবে গৃহীত হয়ে থাকে। পরের প্রশ্ন দেখব, আমাদের সংবিধানে মৌলিক অধিকারের ধারণা অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে নিচের কোনটি সবচেয়ে বেশি সহায়তা করেছে? আমাদের সংবিধানে মৌলিক অধিকারের ধারণা অন্তর্ভুক্তর ক্ষেত্রে কোন আইনটা সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে? সেটি হচ্ছে নেহেরু রিপোর্ট কমিটি 1928 সাল। ঠিক আছে, নেহেরু রিপোর্ট কমিটি 1928 সালে এই আইনটা সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কোশ্চেন নাম্বার 48, 1939 সালে শ্রী রাজা গোপালাচারী রাজাজি ফর্মুলায় প্রাথমিকভাবে প্রস্তাবিত করেছিল কি? দেশে রাজনৈতিক অচলাবস্থার সমাধান করুন, সাম্প্রতিক ভোটারদের প্রত্যাহারের চেষ্টা করুন, কংগ্রেসের প্রাদেশিক সরকারের বৃহত্তর সুরক্ষিত করুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার 1 বছরের মধ্যে ভারত
থেকে সরে যাওয়ার জন্য সরকারকে প্রভাবিত করুন। এই ফর্মুলা তিনি বলেছিলেন দেশের রাজনৈতিক অচল অবস্থা আর সমাধান করতে। দেশে যে রাজনৈতিক অচল অবস্থা জারি হয়েছিল সেগুলোর সমাধান করার কথা, সমাধানের নির্দেশ প্রথম চক্রবর্তী রাজা গোপালাচারী তার রাজাজি ফর্মুলায় প্রথম দিয়েছিলেন। পরের প্রশ্ন কি রয়েছে দেখব আমরা। 1949 সালে 26শে নভেম্বরের আগে নিচের কোনটি ভারতের সরকারি আইন ছিল? মানে ভারতের সংবিধান তৈরির আগে পর্যন্ত কোনটা ছিল ভারতের সরকারি আইন এবং সরকারি আইন হিসেবে বিবেচিত হতো? সঠিক উত্তর হচ্ছে ভারত শাসন আইন 1935। এটা আমরা অনেকবার দেখলাম যে ভারত শাসন আইন আমাদের আগে আর দেশের আইন হিসেবে বিবেচিত হতো 1949 সালের আগে। ডক্টর রাজেন্দ্র প্রসাদ নিম্নে উল্লেখিত গণপরিষদের কোন কমিটির সদস্য ছিলেন? ঠিক আছে, এখানে অনেকগুলো কমিটি, আর্ট অফ স্টাফ কমিটি, বিজনেস অর্ডার কমিটি, জাতীয় ফ্ল্যাগ সংক্রান্ত কমিটি, রুলস অফ প্রসিডিওর কমিটি। তো তিনি কোন কমিটির সদস্য ছিলেন? তিনি ছিলেন বিজনেস অর্ডার কমিটি। ঠিক আছে, তিনি ছিলেন বিজনেস অর্ডার কমিটি, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, নিম্ন উল্লেখিত কোনটির মাধ্যমে ভারতের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট হয়েছিল? ভারতের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট হয়েছিল, তার সঠিক উত্তর মানে আমার এর আগে দেখলাম কোশ্চেন এক কক্ষ থেকে দ্বিকক্ষ বিশিষ্ট হয়েছিল, অর্থাৎ বারবার কোশ্চেনটা এসেছে, মানে খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ভারত শাসন আইন 1935-এর মাধ্যমে ভারতের এক কক্ষ বিশিষ্ট আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায় পরিণত হয়েছিল। তারপরের প্রশ্ন, মন্টেগু চেমসফোর্ড রিপোর্টের সাথে সম্পর্কিত কোন আইন? ভারত শাসন আইন 1918, ভারত শাসন আইন 1920 এবং ভারত শাসন আইন 1930 নাকি ভারত শাসন আইন 1919? মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের সাথে জড়িত ভারত শাসন আইন 1919। WBCS মেন্স 2014 সালের প্রশ্ন। কোন বৎসর, ভালো করে দেখবে কোশ্চেনটা, কোন বৎসর কংগ্রেসের মন্ত্রিসভা প্রদেশগুলিতে কাজ শুরু হয়? ভারতের মন্ত্রিসভার বা প্রদেশগুলিতে কাজ শুরু হয় 1937 সালে, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নম্বর 34, ইম্পেরিয়াল পরিষদে কে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার বিল পেশ করেছিলেন? মানে প্রাথমিক শিক্ষার জন্য যে বিল পেশ করতে হবে সেটা বাধ্যতামূলক ছিল। তিনি হচ্ছেন অন্য আর কেউ নন, গোপাল কৃষ্ণ গোখলে। গোপাল কৃষ্ণ গোখলে কে ছিলেন? ভারতীয় কংগ্রেসের একজন সভাপতি। তিনি ছিলেন মহাত্মা গান্ধীর গুরু ছিলেন। ঠিক আছে, তিনি ছিলেন মহাত্মা গান্ধীর গুরু, অর্থাৎ মহাত্মা গান্ধী ছিলেন গোপাল কৃষ্ণ গোখলের শিষ্য। গোপাল কৃষ্ণ গোখলে ছিলেন বোম্বাইয়ের বিচারপতি মহাদেব গোবিন্দ্রনাথের শিষ্য। কোন ভাইসরয়ের সময়ে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল? লর্ড উইলিয়াম বেন্টিং, ওয়েলেসলি, মাউন্টব্যাটেন নাকি ওয়েভেল? কার সময় ভারত স্বাধীন হয়েছিল? লর্ড মাউন্টব্যাটেনের সময় কিন্তু ভারত স্বাধীন হয়েছিল। ঠিক আছে, 1947 সালে ভারত যখন স্বাধীন হয় তখন গভর্নর জেনারেল ছিলেন মাউন্টব্যাটেন এবং ভাইসরয় ছিলেন আমাদের মাউন্টব্যাটেন, এবং ভারতের প্রথম স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন মাউন্টব্যাটেন। ভারতের সমবায় আইন প্রথম কবে চালু হয়? ভারতের সমবায় আইন প্রথম চালু হয়েছে 1904 সালে। ভারতের সমবায় আইন চালু হয়েছে প্রথম 1904 সালে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখবো আমরা, আর বেশি কোশ্চেন নেই। আপনাদেরকে বলবো চ্যানেলে নতুন হলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যাবেন না। ভারতের সংবিধানে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন নিম্নলিখিত কোন আইনের ভিত্তিতে হয়েছিল? ভারতীয় সংবিধানে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন নিম্নলিখিত কোন আইনের ভিত্তিতে হয়েছিল? মর্লেমেন্টো সংস্কার, মন্টেগু চেমসফোর্ড, ভারত শাসন আইন নাকি ভারতের স্বাধীনতা আইন? সঠিক উত্তর ভারত শাসন আইন 1935। 1935 সালে ভারত শাসন আইনের মধ্যে ভারতের সংবিধানে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টনের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন দেখব আমরা। কোশ্চেন নম্বর 18 দেখব। লর্ড মাউন্টব্যাটেনের পর কে ভারতের প্রথম গভর্নর জেনারেল হয়েছিলেন? লর্ড মাউন্টব্যাটেনের পর ভারতের প্রথম গভর্নর জেনারেল কে হয়েছিলেন? জওহরলাল নেহরু? নো। রাজেন্দ্র প্রসাদ? না। রাজেন্দ্র প্রসাদ প্রথম রাষ্ট্রপতি, জওহরলাল নেহরু প্রথম প্রধানমন্ত্রী। পট্টবী সীতারামাইয়া? না। কংগ্রেসের সভাপতি হয়েছিলেন সুভাষচন্দ্র বসুকে হারিয়ে। সঠিক উত্তর হচ্ছে অপশান সি, অর্থাৎ চক্রবর্তী রাজা গোপালাচারী।
কোশ্চেন নম্বর 59, আমরা কোশ্চেনের শেষ জায়গায় চলে এসেছি। কোন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সময় ভারত স্বাধীনতা লাভ করেছিল? এটা হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী। আগে ছিল দেখলাম লর্ড, আগে ছিলাম ভাইসরয়, এটা হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী। এই সময় আমরা যখন আমাদের দেশ যখন স্বাধীন হয় তখন ভারতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিল ক্লেমেন্ট এটলি, ঠিক আছে, অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। সঠিক উত্তর হচ্ছে ক্লেমেন্ট এটলি। কোশ্চেন নাম্বার 60, স্বরাজ আমার জন্মগত অধিকার, এটি আমি পাবো। এই স্লোগানটি কার ছিল? লোকমান্য তিলক মানে বাল গঙ্গাধর তিলক, সর্দার বল্লভভাই প্যাটেল, এটা হবে না। মহাত্মা গান্ধী হবে না। লালা লাজপত রায় নাকি লোকমান্য তিলক? সঠিক উত্তর হবে লোকমান্য তিলক বা বাল গঙ্গাধর তিলক, ঠিক আছে। কোশ্চেন অপশান বি। শেষ কোশ্চেন আমরা আজকে, এই কোশ্চেনটা আপনাদের জন্য সবার জন্য হোমওয়ার্ক থাকবে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন, এটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, ঠিক আছে। অপশান এ নাকি বি নাকি সি নাকি ডি, আপনারা কিন্তু অবশ্যই করে কমেন্টে উত্তরটা লিখে জানাবেন, ঠিক আছে। আপনাদেরকে আমি হিন্টস দিয়ে রাখলাম। চ্যানেলে নতুন হলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যাবেন না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ সো মাচ।